পরবর্তী অধ্যায় পরবর্তী স্তর প্রথমে হলো শিক্ষা নিয়ে আমাদের বুঝতে হবে জিনিসটা। আমি যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার কাছে সাধারণত আমাকে ওষুধ দেয় না, কোনো সমস্যা নিয়ে যায়। সে আগে ডায়াগনোসিস করে, পরীক্ষা নিরীক্ষা করে আমার কী সমস্যা, তারপরে চিকিৎসা দেয়। তো আমাদেরকে শিক্ষার সমস্যাগুলি চিহ্নিত করতে হবে, এর জন্য আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এরপরে আমাদের এগুলি উন্নয়নের জন্য গবেষণা করে কী কী সম্ভাব্য সমাধান আছে বের করে সেটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো আমাদের জন্য, কোনটা আমাদের জন্য মন্দ, এগুলো চিন্তা ভাবনা করে আমাদেরকে ভালো সমাধান বের করতে হবে। আমরা সবাই বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা সবাই বলি এই কথাটা দিয়ে আমরা একটা ভালো দেশ গড়তে হলে শিক্ষক হতে হবে। আমরা সবাই এটাও বলি যে জ্ঞানী শক্তি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই দেশে কোনো কেউ শিক্ষার দিকে নজর দেয়নি, এবং ডক্টর সাকিব আলী সাহেব যেটা বলেছেন যে আমাদের এই মান ক্রমাবন্বিত হচ্ছে। এটা আজকে না, এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। সবাইকে দাওয়াত দিয়ে নিজেরা রান্না করে খেয়ে উড়ে চলে গেছে, সবাই এসে বসে আছে, আমরা প্রতারণা শিখিয়েছি। এইভাবে আমাদের মাথার মধ্যে কিন্তু এগুলো ঢুকিয়ে দেওয়া হয়, এবং কেউ কোনোদিন শিক্ষা নিয়ে সঠিকভাবে চিন্তা করেনি। আপনারা জানেন নেপোলিয়ন বোনাপার্টের নাম ফ্রান্সের, উনি বলেছিলেন গিভ মি গুড মাদার্স আই উইল গিভ ইউ গুড নেশন। আমাকে ভালো মা দাও, ভালো জাতীয় উপহার দিও। কেন বলেছিলেন না? উনি বলেছিলেন যে গুড মাদার্স মেক গুড চিলড্রেন, মেক গুড সিটিজেন্স, মেক গুড নেশন। ভালো মারা ভালো সন্তান তৈরি করে, তারা সন্তান সুনাগরিক হয়, জাতি উন্নত হয়। আমরা কি সেই লক্ষ্যে কাজ করেছি? করি। পাকিস্তান আমরা যখন ছোটবেলায় পড়েছি, ক্লাস 6, 7, 8 এই 3 বছর আমাদের আরবি পড়া বাধ্যতামূলক ছিল। 90% মুসলমানের দেশে এটা আমাদের অত্যন্ত জরুরি। এবং 6 থেকে SSC পর্যন্ত ধর্মীয় শিক্ষা ইসলামিয়াত নাম ছিল, বাধ্যতামূলক ছিল, এবং SSC পরীক্ষার একটা বিষয় ছিল। স্বাধীনতার পরে ভারতের প্রেসক্রিপশনে আমরা এগুলো বন্ধ করে দিলাম। মুসলমানের বাচ্চাকে ইসলাম শেখানো যাবে না, মুসলমানের বাচ্চাকে আরবি শেখানো যাবে না, কারণ আমাদের ভারতের গোলাম হতে হবে। এই আমাদের অধঃপতন শুরু হলো, এবং এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে আবার এগুলি শুরু করতেন, আরবি না হলে ইসলামিয়াতে শুরু করতেন। কিন্তু যেই প্রয়োজন ছিল সেটা থেকে আমরা অনেক দূরে আছি। তাদের পৃথিবীর কোনো দেশে এত বহুমুখী শিক্ষা ব্যবস্থা নাই। আপনি জাতীয় কার্যক্রম বলেন, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, ও লেভেল আছে, কেমব্রিজ, অক্সফোর্ড, টেকনিক্যাল কলেজ আছে, মাদ্রাসা শিক্ষায় দাখিল মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, হেফজ মাদ্রাসা। এত বহুমুখী শিক্ষা, তাহলে আমাদের গন্তব্য কি? আমরা আমাদের গন্তব্যই জানি না। আমাদের দেশের উন্নতির জন্য শিক্ষার উদ্দেশ্যটাকে বুঝতে হবে। আমার জীবনের উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্যই আমরা জানি না, যার ফলে আমরা কেউ কাজ করতে পারি না। শিক্ষার উদ্দেশ্য হলো একটা মূল্যবোধে উজ্জীবিত সৎ চরিত্রে সুনাগরিক করে তোলা। নেপোলিয়ন এটা বুঝেছিলেন বলে ওই কথাগুলি বলেছিলেন। একটা জাতির মূল শক্তি হলো চরিত্রবান, মূল্যবোধে উজ্জীবিত নাগরিক। আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন, শিক্ষা যে আমরা এটাকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য হওয়া উচিত ছিল মানুষের চরিত্র বৃদ্ধি উন্নত করা, মানুষের সুপ্ত প্রতিভা বিকাশ করা, মানুষের বিভিন্ন গুণাবলী বিকাশ করা, মানুষের মেধা বৃদ্ধি করা, তার শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে শিক্ষার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করা, থার্স্ট ফর নলেজ, কোয়েস্ট ফর নলেজ। শিক্ষা এমন নয় যে আপনার একটা 1 টেরাবাইটের চিপ আমার মাথা ব্রেন সার্জারি করে আপনার নিউরো সার্জারি ঢুকিয়ে দেন, আমি জ্ঞান পান করবেন। দেখুন, আপনারা সক্রেটিসের নাম শুনেছেন। সক্রেটিসকে একদিন গিয়ে জিজ্ঞাসা করলো, গ্রিক দার্শনিক আপনারা সবাই জানেন, যে গিভ মি নলেজ, আমার জ্ঞান দাও। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সক্রেটিস, তুমি হাউ ব্যাডলি ডু ইউ নিড ইট, তুমি কি মরিয়া যাবে? হ্যাঁ, আমি ডেসপারেট।
তো সরকার থেকে আমার সাথে আসো, আপনারা জানেন গ্রিস সমুদ্রের পাড়ে একটা দেশ, তাকে সমুদ্রের মধ্যে নিয়ে এই পানি পর্যন্ত নিয়ে তাকে চুপিয়েছে পানির মধ্যে। তারপরে একটু পরে কয়েক সেকেন্ড পরে ছেড়ে গিয়েছে, সে উঠে শ্বাস নিতে পারছে না, আবার এরকম 3-4 বার করার পরে যখন তার জীবন যায় অবস্থা, তখন তাকে ছেড়ে দিয়ে সে সমুদ্রের পাড়ে চলে এসেছে। এবং সে তখন কিছুটা শ্বাস নিয়ে যখন কিছুটা স্বাভাবিক হয়েছে, দৌড়ে এসে তাকে মারতে গেছে, যে বাট আমি তোমার কাছে জ্ঞান চাইতে গেলে তুমি আমাকে মেরে ফেলতে যাচ্ছ। তখন বললো একটু দাও। তারপরে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যখন পানির নিচে ছিলে কোন জিনিসটা তুমি ডেসপারেটলি খোঁজ করছিলে? সে বলল অক্সিজেন। তখন বলেছিল যে ইফ ইউ লুক ফর নলেজ অ্যাজ ডেসপারেটলি অ্যাজ ইউ লুক ফর অক্সিজেন ইউ উইল গেট ইট। তুমি যদি যতটা মরিয়া হয়ে অক্সিজেন খুঁজলে পানির নিচে, জ্ঞান যদি এতটা মরিয়া হয়ে খুঁজতে পারো তুমি পাবো। জ্ঞান চাপিয়ে দেওয়ার জিনিস নয়, আমাদের শিক্ষা ব্যবস্থাতেই সেটা নয়, আমাদের সামাজিক ব্যবস্থাতেও সেটা নয়, এবং এই চেতনাটাও নাই যে আমাদের এটা নাই। অর্থাৎ সমাধান করতে হলে আমাকে বুঝতে হবে যে আমরা এটা কি নাই, করছি না। আপনার একটা বাচ্চা যখন ছোটো থেকে বড় হয়, 2 বছর, 2.5 বছর, 3 বছর, 2 বছর, সবারই ছোট সন্তান আছে। বাচ্চারা কি করে, আব্বু এটা কি, আম্মু এটা কেন, ওটা কীভাবে, মানে এক কথা বারবার বলতে থাকে। কারণ তাদের স্মৃতিশক্তি, তাদের মেধা তখনও পরিপক্ক নয়, তারা এবং এক্সপ্লোর করছে দুনিয়াটা তারা। তো একটা জিনিস 40 বার জিজ্ঞাসা, 30 বার জিজ্ঞাসা করছি। আমি মূল শিক্ষাধারার সাথে 2000 সাল থেকে জড়িত। আমি মোট 1 ডজন স্কুলের সাথে জড়িত ছিলাম, 8টাতে চেয়ারম্যান ছিলাম। আমি অসংখ্য স্কুলে কনসালটেন্সি করি, হাজার টিচারকে ট্রেনিং দিয়েছি। আমি একটা জিনিস যে এখনও করছি সেটা হলো বিভিন্ন স্কুলে প্যারেন্টিং প্রোগ্রাম, প্যারেন্টদের সাথে কীভাবে সুনাগরিক করে তুলতে হবে, এগুলোকে আমি আলোচনা করি। অধিকাংশ মাদের একটা সময় অভিযোগ, আমার বাচ্চা সারাক্ষণ দৌড়াদৌড়ি করে আর খালি প্রশ্ন করে বিরক্ত করে। যে বাচ্চার মেধা নেই সে কোনোদিন দৌড়াদৌড়ি করবে না, এ চাইল্ড চাইল্ড উইল নেভার রান অ্যারাউন্ড চঞ্চল হবে না। বেশি বুঝতে গেলে আপনার অটিস্টিক বাচ্চাদের দেখবেন অধিকাংশই জিম মেরে বসে থাকে। যে বাচ্চার মেধা নেই সে কিন্তু প্রশ্ন করবে না। আমরা কি বলি, চুপ করো, এত কথা বলো না, একটু চুপ করে বসো। আমরা কিন্তু সে যে দুনিয়াটা এক্সপ্লোর করছে, দুনিয়া চিনতে যাচ্ছে, জানতে যাচ্ছে, ওখানে তাকে থামিয়ে দিতে যাচ্ছি, তার জানার আগ্রহ কমিয়ে দিচ্ছি। এরপরে কি করছি, আমরা স্কুলে যাচ্ছি। স্কুলে যে তাকে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য শেখাবে, তার চিন্তা বিকাশের জন্য ব্যবস্থা করবে, তার মনের মধ্যে জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করবে, ওগুলো না করে আমরা দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত 1 নম্বর, এখান থেকে এই পর্যন্ত 2 নম্বর প্রশ্নের উত্তর। সে এটা মুখস্থ করছে, পরীক্ষা হলে গিয়ে বমি করছে, সে ভালো নম্বর পাচ্ছে, টিচার খুশি, গার্জিয়ান খুশি, স্কুল খুশি। এমএ পাস করে আসলে ইংলিশে আপনি তাকে বলেন রচনা লিখতে পারেন না ইংরেজি, আপনাকে বলতে দিতেন, কথা বলতে পারেন। এগুলি জ্ঞান নয়, মুখস্থবিদ্যা জ্ঞান নয়। আমাদের কিন্তু মেধা আছে, কিন্তু এই মেধাটাকে আমরা বিকাশ করতে পারছি। তিনি তাহলে চাইল্ড ইজ অ্যান ওশান অফ কিউরিওসিটি সারাউন্ডেড বাই কোয়েশ্চেন মার্কস। একটা বাচ্চা হলো না অনুসন্ধিৎসার সাগর, চারিদিকে প্রশ্ন আর প্রশ্ন, আমাকে এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে। সে বুঝবে না। আপনার একটা 10 বছর 12 বছরের সন্তান আপনাকে হঠাৎ করে কোথাও শুনলো যে রিলেটিভিটি থিওরি, আপনি রিলেটিভিটি থিওরি কি, আমি যদি তাকে বই শাক করে দেয়, এখন আমার বুঝার বয়স নেই, বড় হতে বুঝবে, সে কিন্তু এই জানার আগ্রহ কমে যাবে। তাকে নাও বুঝুক, তাকে যতটুকু সম্ভব তার ভাষায় বলবো, সে বুঝবে না, তখন সে বুঝতে পারবে না ঠিক আছে এটা আমার ক্যাপাসিটি পাই, কিন্তু সে প্রশ্ন করা থামবে না। আপনি যতবার তাকে থামো বলবেন ততবার। স্কুল এবং সমাজ মিলে আমরা আমাদের এই সৃজনশীলতা, মেধা বিকাশ, সুপ্ত প্রতিভা বিকাশ ধ্বংস করে দিচ্ছি। আমি গবেষণা উন্নয়নে যাওয়ার আগে বলবো যে আমাদের একটা সোল সার্চিং করতে হবে, একটা প্ল্যাটফর্ম করে যারা শিক্ষাবিদ এবং শিক্ষার চিন্তা ভাবনা করে মেধাবী, যোগ্য, দক্ষ, তাদেরকে টিম করে আমাদের এডুকেশন সিস্টেমে পুরো সম্পূর্ণ ভেঙে করতে হবে। এইটাকে জোড়া চালাইতে চালানো যাবে না, এটাকে জোড়া চালাইতে হবে না। একমুখী শিক্ষা ব্যবস্থা দূর কথা, এখন যত বহুমুখী আছে এগুলোকেই জোড়া চালিয়ে চালানো যাবে না, আনডু করে রিডু করতে হবে। আমি একটা কিছু বলতে চাই, আমি আমার পিএকে বললাম যে তুমি এটা লিখে নিয়ে আসো, তারপর ওটাকে আমার কাটা ছেঁটা করে নতুনভাবে করতে যত কষ্ট হবে, আমি নিজে লিখতে তাতে কষ্ট কম হবে। তো এখন যেটা আছে এটাকে কাটা ছেড়ে করে আর চলার মতো নয় আমার দৃষ্টি, আমার মূল্যায়নে এটাকে ভেঙে করতে হবে। 10 বছরেও আমরা একটা আমার মূল্যায়নে অর্থাৎ একটা গ্রহণযোগ্য মানে আসতে। আজকে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় পৃথিবীর
500টা বিশ্ববিদ্যালয় মধ্যে নাই। ঢাকা ইউনিভার্সিটির বইয়ের সম্ভবত 560, 800 থেকে 1000 অধিকাংশ, একটা মধ্যে 560 কোনটা যেন আমি দেখলাম, 560। কারণ এই উন্নত দেশগুলো তারা বুঝতে পেরেছে যে জ্ঞানের শক্তি, আজকে তারা এই ছোট দুনিয়া শাসন করছে। আমরা মুসলমানরা যতদিন জ্ঞান বিজ্ঞান চর্চা করেছি, আমরা দুনিয়া রাজত্ব করেছি। যখনই আমরা তাজমহল বানানোর দিকে নজর দিয়েছি, অক্সফোর্ড না বানিয়ে ধ্বংস হয়েছে। অনেকে প্রশংসা করে, সরি আমি তাদের সাথে একমত নই। আজকে একটা তাজমহল ধ্বংস হয়ে গেলে পৃথিবীর কি হবে আমাকে বলেন? যে একটা অক্সফোর্ড ধ্বংস হয়ে গেলে পৃথিবীর অনেক ক্ষতি হবে। আপনাকে তাজমহলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই খরচ 100টা অক্সফোর্ড বানানো হয়েছে। অটোমান এম্পায়ার ধ্বংস হয়েছে কেন? বিলাসিতাই গেছে, গিয়ে দেখেন আপনি ইস্তাম্বুলের রাজপ্রাসাদ গেছে, সবকিছু সোনা দিয়ে মোড়া, দরজা জানালা চেয়ার, তারা বিলাসিতাকে। যতদিন জ্ঞান বিজ্ঞান চর্চা করেছি আমরা উন্নত, আবার জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে আসতে হবে। এই সাথে কোন বলেছেন নৈতিক শিক্ষা। পাশ্চাত্য দেশগুলো দেখেন, তাদের কিন্তু ধর্মীয় বলতে কোনো শিক্ষা নেই, কিন্তু তাদের এই মূল্যবোধের শিক্ষা ছোটবেলা থেকে দেওয়া হয়েছে দেখে তারা চুরি করে না, তারা প্রতারণা করে না, তারা কাজে ফাঁকি দেয় না, বিশ্বাস সাথে আন্তরিকতা দিয়ে যতটুকু পারে করে। আপনি আমেরিকাতে ইংল্যান্ডে গিয়ে দেখেন কতগুলো ওখানকার স্থানীয় মাস্টার্স পাস পাবে, খুব কম। আমাদের দেশে লক্ষ মাস্টার্স পাস বেকার ঘুরে বেড়াচ্ছে। আমি অনেক স্কুলে কাজ করেছি, MA করে MBA করে 7,000, আমি বন্দী হওয়ার আগে কথা বলছি, 7,000 8,000 টাকা বেতনের জন্য ভিক্ষা চাচ্ছি। আপনি যদি যোগ্য করে গড়ে তুলতে পারেন তাকে, HSC পাস করে ইংল্যান্ডে A level পাস করে গিয়ে দেখেন কত ভালো চাকরি করছে। তার মানে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে গেছে। আমি মুক্তি করে শুনলাম যে মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে যাদেরকে একটা কমিটি করেছিল, ওখানে অধিকাংশ হিন্দু, এবং শিক্ষা ক্ষেত্রে আমাদের অধিকাংশ হিন্দু ঢুকিয়েছে। তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ না। আমাদের বাংলাদেশ একটা শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ, আমরা সবাই খাই, কিন্তু আমাদের 90% মুসলমানের দেশে আমাদের ধর্মীয় শিক্ষার জন্য কোনো গুরুত্ব না দেওয়ার উদ্দেশ্য নিয়ে যদিও তাদেরকে ঢুকানো হয়, ওটা আমার কাছে আপত্তি আছে, এবং আমি মনে করি সেটাই উদ্দেশ্য ছিল। এটা ভারতের এজেন্ডা আমরা। তো আমি গবেষণা তখনই করবো যখন আমার সমস্যাগুলি চিহ্নিত করতে পারবো, এরপরে আমি গবেষণা করবো, এরপরে মানুষের মধ্যে উন্নয়নের কাজ করবো। দ্বিতীয় এবং তৃতীয় স্তরের কাজ, এই স্তরে আমি মনে করি ওগুলো চিন্তা বাদ দিই। তাদেরকে গবেষণা করতে হবে যে আমাদের সমস্যা কি, এটা আমাদের এটা নিয়ে ব্রেন স্টর্মিং করতে হবে, চিন্তা ভাবনা করে কোথায় কোথায় একেবারে গোড়ায় চলে যেতে হবে। এবং আমরা যদি ওখানে গিয়ে আমাদের সমস্যা চিহ্নিত করতে পারি, তারপর সম্পর্ক সমাধান কি কি আছে বের করতে পারি, তখন গবেষণা করে এগুলোর মধ্যে কোনটা আমাদের সবচেয়ে ভালো হবে, নৈতিক মূল্যবোধের দিক থেকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ, এবং সেই সাথে যুগ উপযোগী শিক্ষায় শিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারলে আমরা সৎ চরিত্রবান মূল্যবোধের নাগরিক দিয়ে আমরা দেশে উন্নতি করতে পারবো। এছাড়া আমার অন্য কোনো রাস্তা দেখি আমি খুব একটা আশাবাদী নাই। এই ভাই 2 রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন, এখানে তো ওনারা কেউ নাই, আমি জানি না কেউ আছে কিনা, কিন্তু আমি তাদের কাছে খুব বেশি কিছু পাবো আমি আশা করি। আমি আশা করি এই যে 4 বিশ্ববিদ্যালয়ের 93 জন শিবিরের ছেলে যারা নির্বাচিত হয়েছে, তাদের কাছে আমি এই জেনভির কাছে আমি আশা করি তাদেরকে যদি আমরা আমাদের ছোট ভাই, আমাদের সন্তানদেরকে আমরা যদি সুপথে পরিচালিত করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি তারা অনেক মেধাবী এবং তাকে দেশের কাজে লাগাতে পারবে। তো আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন রাখতে চাই, আসেন আমরা আগে নিজের সমস্যাগুলো চিহ্নিত করি। আমরা খালি পুরো জাতি আমরা খালি অপরকে সমালোচনা করছি, অপরের সমালোচনা করছি, আর সমালোচনা করবো না। আমরা বুঝি না, যখন আমি যখন একজনকে কাউকে দেখাই যে তুমি এটা করেছো, 3টা আঙ্গুল কিন্তু আমাকে দেখাচ্ছে আমি কি করেছি। আমরা নিজের দিকে তাকাই, নিজের পরিবারের দিকে তাকাই, সবাই যাদের পরিবারের দিকে তাকাই, আমি আশা করি ইনশাআল্লাহ আমরা একটা সমাধান খুঁজে বের করতে পারবো, এবং আমরা শুধু প্রসারিক পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। আল্লাহ আমাদের জাতির নীতি নির্ধারকদেরকে এই বুঝ দিক, যেন আমরা আমাদের সঠিক গন্তব্য পৌঁছার জন্য তাদের কাজ করতে পারি। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি এখন শিক্ষাক্ষেত্রে কাজ করছি, গত 25 বছর থেকে করতে, আলোচনা ভবিষ্যতে আমাকে আমার নতুন পুনর্জন্মের জন্য দেশের জন্য কিছু করার সুযোগ দেন, সাহায্য করেন। আপনার সবার কাছে দোয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।